চলুন দর্শক ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেতা হাসনাত রিপনের কাছে। ভালো একটা সময় হয়তো বা পার করছেন, সব সময় সময়টা ভালো যায়, বাট আপনার একদমই নতুন পবিত্র ঈদুল আজহায় যে সিনেমাটা রিলিজ হলো এশা মার্ডার, বাস্তব কাহিনী নির্ভর একটা সিনেমা এবং পুলিশ অফিসারের ক্যারেক্টারের দুর্দান্ত অভিনয় করতে দেখলাম। একটু শুরুতে এটা সম্পর্কে শুনতে চাই। নির্মাণ করেছেন সানি সানোয়ার। তো ওনার সাথে এর আগে আমার কাজ হয়েছে, ওনার সাথে আমার বন্ডিংসটা খুব ভালো। বাংলাদেশের অনেকগুলো লোকেশনে কাজ হয়েছে এবং আর এই ধরনের ক্রাইম ফিকশন যেগুলো বলি, সত্য ঘটনা বা ঘটনাটা উদ্ঘাটন, এইগুলো তো অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর ইনভেস্টিগেশন থাকে, একটু চেজিং থাকে, মানে স্বাভাবিক দৃশ্যগুলোর মতো না, একটু চ্যালেঞ্জিং থাকে। তো সেই জায়গা থেকে বলতে গেলে এটা অনেক পরিশ্রম করে করতে হয়েছে কাজটা। আর এখন দর্শক দেখছে, আশা করি সবার ভালো লাগছে এবং সবাই আসলে সেটাই বলছে। শুরুতে আসলে ফোনটা কিভাবে পেয়েছিলেন যে এই সিনেমা করার জন্য? ফোনটা পেয়েছি বলতে এর আগে ওনার একটা হইচের প্রোডাকশন করেছিলাম, ওটার নাম হচ্ছে মিশন হ্যান্ডস ডাউন। তো ওইটাতে ও পুলিশের চরিত্রই ছিল। সামহাউ কিভাবে যেন একটা ক্যারেক্টার ভালো করলে দেখা গেল যে মিডিয়াতে ওইটাই চাপাচাপি হয় আর কি, যে করার জন্য। তো সেই জায়গা থেকে সানি ভাইয়ের একটা আস্থা ছিল যে এই চরিত্রটা আমি, এবং উনি চরিত্রটা লেখার সময় এই শামীম মানে আমার চরিত্রের নাম, উনি একদম নাম ধরেই আমাকে ভেবেই নাকি লিখেছে সে। তো এটা একজন আর্টিস্ট হিসেবে অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি আর কি। ওইভাবেই উনি কল করেছে। নিঃসন্দেহে আসলে কাজ ভালো হলে তখন আর চিন্তা করতে হয় না, পরবর্তী প্রজেক্ট নিয়ে কাজে এগিয়ে নিয়ে যায়। যখন বলছিলেন যে এই ক্রাইম ফিকশন নিয়ে কাজ করা খুবই টাফ, শুটিং করা অনেক টাফ, বারবার ড্রেস চেঞ্জ করতে বা বিভিন্ন ধরনের লোকেশনে দৌড়াতে হয়, শুটিং এর অভিজ্ঞতা একটু জানতে চাই, বা কোথায় হয়েছিল? ময়মনসিংহ, তারপরে জামালপুর, ঢাকায় হয়েছে, সাভারে হয়েছে, এরকম আরো ছোট ছোট অনেকগুলো লোকেশনে কাজ হয়েছে। আর এই টাইপের কাজগুলো চ্যালেঞ্জিং এই কারণে অনেক সময় মানে নাইটে কাজ করতে হয় অনেক বেশি, এবং আমরা টিজারেও সেটাই দেখেছিলাম। নাইটে অনেক কাজ করতে হয়। তো দিনে কাজ করলে যে এফোর্টটা যায়, রাতে কাজ করলে ওইটা অনেক বেশি পরিশ্রম হয়ে যায় আর কি। আর এফডিসিতেও সেট বানিয়েছিলেন, ওইখানেও আমাদের বেশ কিছু শুটিং হয়েছে। আর যখন শুটিং হয়েছে তখন মানে শীতে শুটিংটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী শুটিংগুলো হয়েছে আবার গরমে। তো দুইটারই একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। রাতে শুটিং হলে শীতে যেটা হয় যে অনেক বেশি কষ্ট হয় আর কি, প্রচুর পরিমাণে এফোর্ট বা ডেডিকেশন দিতে হয়েছিল এটার জন্য। এবং এই যেহেতু আমরা জানি এটা ক্রাইম ফিকশন এবং সত্য ঘটনা অবলম্বনে, সেখানে কিন্তু আমরা অনেক ভায়োলেন্সও দেখেছি, যে বিভিন্ন ছোট ছোট ফুটেজের মধ্যে দেখানো হয়েছে। সেই জিনিসগুলো আসলে কিভাবে অ্যাডাপ্ট করেছে? সিনেমাটা যারা দেখছে তারা ভালো বলতে পারবে, যেহেতু টিভি প্রোগ্রাম, আমি চাই সবাই হলে যেই গল্পটা জানুক, আর যারা দেখছে তারা তো দেখছেই। তো গল্পটা আমি ওইভাবে বলতে চাই না, বাট এইখানে খুব বেশি যে ভায়োলেন্স আছে ব্যাপারটা ওই রকম না আর কি। তো একটা খুন নিয়েই তো পুরো ঘটনাটা, তো ওই খুনটাকে আসলে এক ধরনের রিয়েলাইজেশনের জায়গায় নিয়ে আসা, তারপরে ঘটনাগুলো যখন হয় তখন মানুষের মনে ওইটা আরেকটু অন্যরকম ভাবে এফেক্ট ফেলে। আর কমার্শিয়াল সিনেমায় মানুষ একটু সত্যের কাছাকাছি থাকতে চায়, রিয়েলিটিটাই দেখতে চায়। তো যতটুকু সম্ভব ওইভাবেই করা হয়েছে আর কি। সহশিল্পী হিসেবে বাঁধন ছিলেন, আমরা জানি যে তিনি বাংলাদেশের দুর্দান্ত অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। কেমন ছিল আসলে তার সঙ্গে কাজ করার অনুভূতি? বাঁধন শুধু অভিনেত্রী হিসেবে না, ও মানুষ হিসেবে খুবই অসাধারণ, আর ওর কাজের ডেডিকেশন অন্য লেভেলের। আর আমাদের একটা টিম হিসেবে আমরা ছিলাম, তো মানে এই ইনভেস্টিগেশন টিম, এবং এই ইনভেস্টিগেশন টিমটা পুরো ফিল্ম জুড়ে আছে। আমাদের পার্টে শুধু আমি, বাঁধন বা আরো যারা ছিল, আরেকজন আছে রৌনক রিপন, আমাদের ফারুক ভাই, ফারুক আহমেদ, তানভীর মাসুদ, সবাই মিলে প্রায় 20-22 দিনের মতো আমরা আমাদের এই টিমই শুটিং করেছি। তো আমাদের ভিতরে মানে খুবই ভালো একটা বন্ডিংস ছিল। তো সেইটার মূল বিষয়টা ছিল বাঁধন, কারণ বাঁধনের কাজের অভিজ্ঞতা, এদিকে আবার ফারুক ভাই, সবকিছু মিলিয়ে আমাদের মানে এক্সপিরিয়েন্স খুব ভালো। আর বাঁধন খুবই আন্তরিক, মানে কো-আর্টিস্ট হিসেবে খুবই হেল্পফুল। কো-আর্টিস্ট যারা রয়েছে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে, বন্ডিং ভালো থাকলে দেখা যায় যে শুটিং সেটের অ্যাম্বিয়েন্সটাও অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এছাড়া বাকি আর কাজের ব্যস্ততা একটু শুনতে চাই, যে এশা মার্ডার ছাড়া নতুন করে আর কি কি করছেন? আমি আসলে সত্যি কথা বলতে মানে গণহারে কাজ করতে চাই না। তো কিছু ভালো কাজের
সুযোগটাকে আমি নিতে চাই। তো সেই জায়গা থেকে আমি যেমন এর আগে ঈদে এসেছে, কোরবানির ঈদে এসেছিল তুফান, রায়হান রাফির পরিচালনায়। তো আমি চাই যে একটু বড় প্রোডাকশন গুলাতে থাকার। তো এই সব জায়গা থেকে কাজের সংখ্যা কম থাকে, কিন্তু দেখা গেল কোয়ালিটিটা আমি চেষ্টা করি আর কি ওই জিনিসটা রাখার। আর রিসেন্ট আরো একটা কাজ গিয়েছে বঙ্গতে, সামহাও কিভাবে যেন ওইটাও আমার পুলিশ ক্যারেক্টার ইদানিং খুব আসছে, সেটাতেই মনে হয় তুফান করার পরে এইটা বেশি মানে অফারগুলো আসছে। আমি জানি না যে এটা মানে আমি আসলে যে কোনো চরিত্রই ওইটা ধারণ করার চেষ্টা করি, বাট টুকটাক কাজ হচ্ছে আর কি, দেখা যাক কি হয়। একটু পিছনে ফিরতে চাই, তুফানের কথা বলছিলেন। আমরা জানি যে রায়হান রাফির এই প্রোডাকশনটা বা তুফানটা দুর্দান্ত ছিল, শাকিব খান নিজে এটাতে মেইন চরিত্রে অভিনয় করেছেন। সেইখানে কাজের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যে দুইজনেই বা বলা যায় যে যে কয়েকজনের সঙ্গে কাজ করেছেন সবাই বাংলাদেশের টপ ছিল। আমি যতটুকু শুটিং করেছি তার পুরোটাতেই হয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা। আমাকে ওইখানে 25 দিন থাকতে হয়েছে। আর রায়হান রাফি এখন যেমন তাণ্ডব আসলো, তো ওর কিছু ধামাকা তো থাকেই। তো ওই সময়ে আসলে এই যে এখন তাণ্ডব হচ্ছে, এটার কিন্তু মূল কারণ হচ্ছে তুফান 2 হয়তো বা ও এক ধরনের ঘোষণা দিয়ে রেখেছে, তুফান 2 হইলে হয়তো আমিও থাকবো। সেই জায়গা থেকে আমাকে তাণ্ডবে হয়তো রাখা হয় নাই। তো ওই সময়ের অভিজ্ঞতাটা ছিল প্রচন্ড গরম ছিল, সম্ভবত কলকাতায় তখন 44-43 এরকম অনেক। তবে ওইখানকার একটা ব্যাপার হচ্ছে, ওইখানে শুটিং এর প্রসেসটা একটু অন্যরকম। গরম হলেও ওইখানে ওরা বলে ভ্যানিটি ভ্যান, আমরা বলি ক্যারাভ্যান, ওইরকম একটা সাপোর্ট ছিল। আর যে কোনো গরমে শুট হইলেও ওরা পোর্টেবল এসি রাখতো আর কি, যে তো ওইখানে এই সাপোর্টগুলো ছিল, হ্যাঁ ছিল আর কি। তো ওরা যেহেতু রেগুলার একটা কমার্শিয়াল অনেক দিন ধরে ওই ব্যাপারগুলোর ভিতর দিয়ে আসছে, তো আর্টিস্টদের জন্য ওই কমফোর্টটা ছিল। আশা করি আমাদের এখানেও আস্তে আস্তে এই জিনিসগুলো ডেভেলপ করবে। এক্সপিরিয়েন্স ওইটাই যে গরম ছিল প্রচন্ড, আর আমি 25 দিন থাকলেও যেহেতু আসা যাওয়া করা ওইভাবে একটা এক্সপেন্সিভ ব্যাপার ছিল, আর আমার ভালো লাগছিল যে আমি থাকি, দেখি বিষয়টা অবজার্ভ করি, এত বড় একটা ফিল্ম। তো আমার ওইখানে শুটিং হয়েছে আমার 9 দিন, আর পরে ঢাকায় এসে শুটিং হয়েছে আমার আবার 2 দিন। এই আর কি মোট 11 দিনের শুটিং। দীর্ঘদিন ধরেই তো আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত, থিয়েটার করেছেন, পরবর্তীতে সিনেমা, নাটক, সব জায়গায়। এই ধরনের বড় প্রোডাকশন দেখে আসলে নিজের কাছে কেমন ভালো লাগে, অনুভূতি কাজ করে, বা কি ধরনের চেঞ্জেস আসলে দেখছেন? এটা আসলে ব্যাপ্তিটা হয়তো বড়, উদ্দেশ্য বা ক্রিয়েশনের জায়গা থেকে কিন্তু একই, যে ছোট জায়গা থেকে ক্রিয়েশন, আর একটা হচ্ছে অনেক বড় ভাবে একটা বড় জিনিস দেখা। তো বড় প্রোডাকশনে থাকলে যেটা হয় যে মানে সাপোর্টগুলো খুবই অটোমেটিক থাকে, আর একটু ছোট পরিসরে কাজ করলে যেটা হয় যে একটু লিমিটেশনস থাকে। তো সেই জায়গা থেকে বড় পরিসরে কাজ করলে ওইটা এক ধরনের থাকে, মানে কমফোর্টটা থাকে আর কি। আমার অ্যাজ এ পারফর্মার আমার যেই সাপোর্টগুলো দরকার, সব ধরনের সাপোর্টই দেখা গেল যে অটোমেটিক থাকে আর কি, এবং তখন মনে হয় কাজটা দিতেও ডেলিভার করতেও ইজি হয়। নিঃসন্দেহে তখন এফোর্টটা দিতেও ভালো লাগে, কারণ এত বেশি সাপোর্ট দেয়া হচ্ছে, তখন আসলে আয়েশি হওয়ার কোনো সুযোগ নেই। আর এইটা করার জন্যই এত কষ্ট পরিশ্রম করা। নিঃসন্দেহে। এবং তুফানে দেখা যায় যে কলকাতার অনেকেও এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে কো আর্টিস্ট হিসেবে আপনার কেমন লেগেছে? আন্তরিক এই কাজটার ব্যাপারে আমি দেখেছি আমার কিছু কো আর্টিস্ট ছিল, তারা এমনিতে প্রফেশনে অনেক পয়সা কামায়, অনেক মানে বিজনেস করে বা বড় চাকরি করে, বাট যখন এই ছোট একটা রোল করতে আসলেও তাদের যে ডেডিকেশন, দেখা গেল তার একটা গাড়ি বাইরে দাঁড়ানো, ওইখানে হয়তো বসারই তার সিট নাই, কিন্তু উনি ওই কাজটাকে ভালোবেসে মানে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে, যে ওই স্ক্রিনে ওনাকে মানে উনি পারফর্ম করছে, হ্যাঁ উনি ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তো এইটা আমার খুব ভালো লেগেছে। আর ওইখানে যারা আমরা সাপোর্টিং বলি বা এক্সট্রা বলি এখানে, তো ওইখানে দেখলাম যে খুবই অল্প টাকায় মানুষ এত এফোর্ট দিয়ে কাজ করছে। ওইখানে আমি যতটুকু শুনেছি 320 বা 25-30 এরকম রুপি হচ্ছে পার ডে ওদেরকে দেয়া হয়, কিন্তু ওদের ডেডিকেশনের কোনো অভাব নেই। ওর কেন জানি এটার প্রতি ভালোবাসাই অন্যরকম। ভালোবাসা থাকলে হয়তো বা কাজের ডেডিকেশনটা অন্যরকম থাকে, সেটা বাস্তব প্রমাণ আমরা স্ক্রিনে দেখতে পাই। দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আপনি থিয়েটারে কাজ করেছেন, এখন হয়তো বা ব্যস্ততার জন্য করা হয় না। মানুষের জীবনেরই তো কিছু পট পরিবর্তন হয়। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলায় পড়েছি, তখন হলে থাকতাম, তখন হলে থাকা, ক্লাস করা আর থিয়েটার করা, এটাই ছিল কাজ। তো এখন আমি সংসারী মানুষ, আমার আর্নিং ব্যাপারটা থাকতে হবে,
শুটিং থাকে বা অন্যান্য ডিজাইনের কিছু কাজ করি আমি। তো সবকিছু মিলিয়ে থিয়েটারে ওইভাবে আর সময়টা দেয়া মানে বাস্তবিকভাবে সম্ভব হয় না, কিন্তু মন মানসিকতা এখনো থিয়েটারের সাথে আছি। থিয়েটারে আমি প্রাচ্যনাটের সাথে কাজ করি, তো যতটুকু পারি কিছু প্রোডাকশন বেস কিছু কাজের সাথে থাকা। আর প্রাচ্যনাটের একটা একসময়ের খুব মানে পপুলার ছিল, প্রাচ্যনাটের একটা গানের টিম ছিল দারুণ। ওইটা আমরা দুইটা নামেই চেনে, বলা হতো ফুল পাখি ও নদীর গান, আবার মিউজিক অনসেম্বল দুইটাই। তো ওই প্রোডাকশনটা আবার আমরা রিসেন্ট প্রায় 8-10 বছর পরে শুরু করতে যাচ্ছি, আমরা করেছি অলরেডি, শো করেছি। তো এইভাবেই টুকটাক করে ব্যস্ততা গ্রুপের সাথে থাকে আর কি। এই যে মিউজিকের কথা বললেন, আপনি নিজেও তো একজন কণ্ঠশিল্পী, বেশ অনেক বছর বা অনেক দিন গান করেছেন, ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এখন একটা মনে হচ্ছে বিরতি পড়ে গিয়েছে, এর পেছনে কি এই ব্যস্ততা বা জীবন? বিরতি না, ঠিক মানে আমি একটা জিনিস নিজে জীবনে ওটা আমি নিজের মতো করে ধারণ করে নিয়েছি, সেটা হচ্ছে ব্যস্ততার কিছু নাই, মনের আনন্দ নিয়ে কাজ করা, মানে হুড়োহুড়ির কিছু নাই, ভালো লাগছে কাজ করছি। গানটা আমি ছোটবেলা থেকে নিজের মতো করে করতাম, তারপর থিয়েটার থেকে আমরা বন্ধুরা মিলে ছোট করে একটা গানের দল আমরা তৈরি করেছি। আমরা মোটামুটি ওইভাবে সামনাসামনি মানে পারফরমেন্সের জায়গা থেকে কম বেশি যাই হোক, কিন্তু আমরা প্র্যাকটিসটা করি, প্রতি সপ্তাহে আমরা একবার করে বসি, এখনো রেগুলারই আমরা বসি। তাহলে তো বলা যায় যে চলছে। হ্যাঁ চলছে, আরো প্রায় 6-7টা গান রেডি আছে, আমরা আরো কিছু গান রেডি করে পরে একটা করে হয়তো আচ্ছা অ্যালবামের মতো করে আসবো। সেটা কি ইউটিউব এখন তো ইউটিউবেই আসে, আর স্পটিফাই বা অন্যান্য অনলাইনের যেগুলোতে গান শোনা যায় ওই জায়গাগুলোতে হয়তো আমরা এগুলা আপ করব। যেহেতু ইউটিউবের কথা বলছেন, মিউজিক ভিডিও নিয়ে কাজ করার কি কোনো ইচ্ছা আছে কিনা? এটা আসলে অনেক কস্টলি, এটা একটা বিষয়। আমরা প্রথম অ্যালবাম করেছিলাম 2019 সালে, তো ওইটাতে আমরা নিজেরাই শুট করেছি আসলে। যেহেতু আমার পারফরমেন্সের অভিজ্ঞতা আছে, আমি একটু ক্রিয়েটিভ সেকশনে কাজ করেছি, ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড, তো আমরা নিজেরাই এগুলা অ্যারেঞ্জ করে ওই 8টা গান শুট করেছিলাম। আর যারা ডিরেকশন দিয়েছিল তারাও আমাদের ভাই বেড়াদার কাছের মানুষ, তারা একটু নিজের খেয়ে জিনিসটা করে দিয়েছে। সামনেও হয়তো ওইভাবেই হয়ে যাবে আশা করি আর কি। নিঃসন্দেহে অনেক শুভকামনা থাকবে সেই প্রজেক্টের জন্য। যেহেতু বলছিলেন যে চারুকলায় পড়াশোনা করেছেন এবং কিছুক্ষণ আগে বলছিলেন কিছু ডিজাইনের কাজ করে থাকেন, সো এই অভিনয়, গান বা এগুলোর পাশাপাশি কি ধরনের অন্য কাজের সঙ্গে যুক্ত? সাবজেক্ট ছিল ড্রয়িং এন্ড পেইন্টিং। আচ্ছা। তো আসলে চারুকলায় তো অনেকগুলো ভাগ থাকে, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, ক্রাফট, কিন্তু বেসিকটা কিন্তু ড্রয়িং। তো এইটার ব্যাপারে যেহেতু আমি অনার্স মাস্টার্স করেছি, এক ধরনের দখল আছে, কালার নিয়ে কাজ করা হয় বা কালার নিয়ে করতে হয়। তো সেই জায়গা থেকে কিছু কিছু আমি যে কাজ খুঁজে বেড়াই তা না, অনেকে হয়তো জানি আমি কাজ করি, তো ওই রকম জায়গা থেকে কিছু সাপোর্ট চাই, সেটা ইন্টেরিয়র হইতে পারে বা বিউটিফিকেশন হইতে পারে বা আর্ট ডিরেকশন হতে পারে, বা আমার দলে প্রাচ্যনাটে আমি প্রচুর লাইট ডিজাইন করেছি, সেট ডিজাইন করেছি। আমাদের আজাদ আবুল কালাম পাভেল ভাই, ওনার মূল প্রোডাকশনে আমি সেট লাইট করেছি, এরকম আর কি। তো এটা অটোমেটিক হয়ে গেছে আসলে। শেষ মুহূর্তে চলে এসেছি, একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাচ্ছেন, কোথায় দেখতে চাচ্ছেন নিজেকে? এক সময় হয়তো সহজাতভাবেই থাকতো যে বড় হয়ে কি হতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট। তো আমি বড় হয়েই গেছি, আমার আর ওইভাবে ভবিষ্যৎ আমি চিন্তা করি না, বর্তমানটা সুন্দর থাকুক, আনন্দ নিয়ে বাঁচি। চমৎকার করে বললেন, অনেক অনেক শুভকামনা রইল আপনার বর্তমানের জন্য। সুন্দর বর্তমান, আপনার সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসুক। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্কটিশ লেখক রবার্ট লুই স্টিফেনসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দিনে কি ফসল তুললেন সেটা দিয়ে দিনকে বিচার করবে না, কি বপন করলেন সেটা দিয়ে বিচার করবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।